আমি থানার ভিতরে আছি, আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনা টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার জন্য। অ্যাম্বুলেন্সে পেশেন্ট যদি থাকে আপনারা একটু কায়দা করে সাইড করে দেন। আমি শোনেন, সবাই চিল্লাবেন না। যদি পেশেন্ট থাকে অ্যাম্বুলেন্সের ভেতরে ভলেন্টিয়ারদের বলবো একটু ফাঁকা করে জায়গা করে দেন। অত অমানবিক হলে হবে না। এরপরে যখন ওখান থেকে আসবে সামনে প্রথমেই আটকাতে হবে। আপনারা প্রথমে আটকালেন না কেন? পেশেন্ট থাকে যদি একটু দয়া করে বার করে দেন। ভাই বিকল্প যদি অ্যাম্বুলেন্সের কাছে আবেদন, বিকল্প রাস্তা আছে, আপনারা জোর করে এই রাস্তা আসবেন না। আপনারা বিকল্প রাস্তা দিয়ে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়িওয়ালাদের বলছি আপনারা বাধামো করবেন না। আমরা অনেকক্ষণ দেখছি বিকল্প রাস্তা আছে, আপনারা বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাবেন। ছেড়ে দেন, সবাই উত্তেজিত হবেন না, পরিবেশটা নষ্ট হয়ে গেল। যারা ভলেন্টিয়ার্স আছে তাদের কাছে অনুরোধ করব, পেশেন্ট আছে সেহেতু ঢুকিয়ে ফেলেছে, আপনারা বার করে দেন। দাদা মাথা খারাপ করবেন না, একটুখানি কষ্ট করে বার করে দেন, একটুখানি কষ্ট করে বার করে দেন। অসুস্থ রোগী আছে, বার করে দেন, বার করে দেন, বার করে দেন। আর প্রথমে ওই মাথায় যারা আছে ভলেন্টিয়ার সামনের দিকে কিছুটা থাকেন, ওই মাথার দিকে ভলেন্টিয়াররা ঢুকতে দেবেন না প্রথমে, তাহলেই হবে। অন্য দিক থেকে ঘুরিয়ে দেবেন। আমাদের আর 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট হয়তো প্রোগ্রাম চলবে, 1.5 ঘন্টা। এই টাইমটা কেউ গাড়ি ঢোকাবেন না, বসে পড়ুন, বসে পড়ুন সবাই। না আপনি বলেন। ঢোলা থানার আইসিকে আমরা বলছি বিকল্প রাস্তা আছে, আপনি এদিকে রাস্তাটা রামগঙ্গার রাস্তাটা আটকে দেন। দায়িত্ব আপনার, আপনি ছাড় দিয়ে রেখেছেন, যেখানে মোড় আছে ওখান থেকে বিকল্প রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে সেখান থেকে পার করে দেন। আপনি এসে দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, কোন পার্টি দালালি করবেন না। আপনি দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। ঢোলার মানুষ ন্যায় বিচার চাইছে, আইনের শাসন চাইছে। বেআইনি অস্ত্র হাতে নিতে বাধ্য করবেন না, বাধ্যামো করবেন না। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, বিকল্প রাস্তা আছে, আপনার প্রশাসনের লোক পাঠিয়ে সেখানে বিকল্প ব্যবস্থা করুন। আপনি সেখানে ব্যারিকেড করে ঘুরিয়ে দেন। কথা বলবেন না। তারপরে দিনভর এইভাবে মারধর চলছে ভাইপোর উপরে, ঠিক আছে। তারপরে রাত যখন মোটামুটি 7:30 8টা বাজে, তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি। আমি গেলাম ভিতরে, যাওয়ার পরে ওই রাজদীপ সরকার আমার ভাইপোকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাইপোকে নিয়ে এলো বড়বাবুর সামনে, ঠিক আছে। বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার, ওই কুত্তা আমার ভাইপোকে ফের মারছে, বলছে তুই সোনা কোথায় রেখেছি বল, সোনা বার কর। আমি তো জানি ভাইপোর কাছে নেই সোনা, তো ওই বড়বাবুর কাছেই আছে, আমি জানি। তো ও তো সোনাটা আত্মসাৎ করবে বলে চক্রান্তটা করছে, যে আবু সিদ্দিককে চোর প্রমাণ করাবো, মারবো, মারধর করবো দিনভর। মারতে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে, যত মারবে পারবে, যত মারবে মাল বার হবে। এইভাবে যখন ভাইপোকে রাত 8টার সময় ফের যখন মারছে আমার সামনে, বড়বাবু রাজদীপকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে গিয়ে যদি বা এর বাড়িতে সোনার টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে, এসে ন্যাংটো করে দেবে, দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই, ভাইপো ভালো করে কথা বলতে পারছে না। ওর তখন মানে পিছন থেকে রক্ত বার হচ্ছিল, তখন ভাইপোর কোনো সাড়া নেই, এত মার মেরেছে ভিতরে।
সে মারের বর্ণনা আমি তো ভুলতে পারছি না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি মেরেছে। একটা এই ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো। ও স্যার আমার বাঁচাবো, ও স্যার আমার মারবেন না, ও স্যার আমি আর পাচ্ছি না, ও স্যার আমাকে ছেড়ে দিন। আমি এমন ভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা মেরেছি, আপনি আমাকে ছেড়ে দিন। ও এমন কুত্তা, ও পুলিশ জানোয়ার, ও জানোয়ার, সবাই জানে ও জানোয়ার। ও জানোয়ার না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও। তারপরে যখন আমার সামনে এইটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও, সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না, নিয়ে এসে নান্ড করে পায়ে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে, যে লাঠি চার্জ করবে। আমি তখন ভাবছি তো আর কিচ্ছু নেই, একে আবার কেমন ভাবে মারতে পারে। আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল, আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম, বলি যে কোনো ভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনো ভাবে তোমরা এই জিনিসগুলো রেডি করো, না হলে আজকে রেখে আর বাঁচাবে না। আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল। তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যায়। তখন আমার ভাবির অপারেশন, আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বার হচ্ছে, ঘরে শুয়ে পড়ে আছে, ভাবি কাঁদতে পারছে না। সেইখানে ভাইপোকে কাঁচি বেঁধে নিয়ে গেছে, গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাথি মারলো, ভাবি আর কাঁদতে পারছে না, ভাবি তখন বেহুশ হয়ে গিয়েছে। সেই অবস্থা আমার ভাইপো বলছে স্যার আমি একটু পানি খাবো। মানে থানায় তো আমার সামনে তখন পানি চাচ্ছিল, অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার, আমার এক ফোঁটা পানি দাও, আমি এক ফোঁটা পানি খাবো স্যার, একটু পানি দাও, আমার একটু পানি দাও। তখন একজনের নাম আমি ঠিক জানি না, টিএমসি পার্টিরই লোক, তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে, আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে। আমাকে সে বলছে এক ঢোক পানি দে, এক ঢোকের বেশি পানি দিস না। ও মানুষ, ও তো একটা মুসলমান না কি, ও হিন্দু কি খ্রিস্টান আমি জানি না। টাইম হলে সব পার হবে, আপনারা খালি একটু সাথ দেবেন। আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাবো। ওই কুত্তাগুলো যে কুত্তা ভিতরে ছিল, ওই কুত্তাগুলোকে এক এক করে টেনে টেনে বার করবো আমরা। তাতে আমার ঘর বিক্রি করতে হয় করবো, তাতে আমার সব চলে যাবে, আমার তো আর কিছু নেই। আমি ছোটবেলাতে যা ইনকাম করেছিলাম সব তো নিয়ে নিয়েছে, আমার কিছু নেই, আমি কিছু চাই না। আমি খালি বাবাকে বলেছি স্যার আমাকে আমার ভাইপোকে আমার ফিরিয়ে দিন, আপনারা তো সব নিয়ে নিয়েছেন, আমার কিচ্ছু নেই, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। ও বড়বাবু এমন জানোয়ার, ও বলছে না তোমার ভাইপোর নামে একটা কেস লিখতে হবে তোমাকে। আমি বলছি না স্যার আমি কিচ্ছু চাই না, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। রাত 11টার সময়, 11টা তখন 11টা থেকে 12টা বাজে। আমি বলছি স্যার আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন, আমি না ঘরে চলে যাবো। ও আমাকে বলছে না তোমাকে কেস লিখতে হবে ভাইপোর নামে, বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে। তারপরে কি করলো আর আমি জানি না। এইভাবে যদি বা একের পর এক যদি বা অত্যাচার হয়, এতে মানুষ বাঁচতে পারবে? আমরা এর প্রতিবাদ চাই। আর থানার যে আইসি আর রাজদীপ সরকারের সঙ্গে আরো 4টে জানোয়ার ছিল, আরো 4খানা জানোয়ার ছিল। আমি তাদেরকে নাম জানি না, আমি তাদের নাম জানি না, কিন্তু সেই কুত্তাগুলোকে আমি চিনি যে কারা এরা। আমার সামনে পড়লে আমি তাদেরকে এক এক করে সব বলে দেবো যে কারা কারা ছিল। থানার ডাক মাস্টার ছিল একটা, ওই শাইন বলে কি একটা, মোটামুটি শাইন মনে হচ্ছে। হ্যাঁ আমি তাদেরকে চিনি, সবাইকে চিনি, ওদেরকে আমি ভুলবো না কিয়ামত পর্যন্ত। আমার ভাইপো কিভাবে তোলবে আমার সামনে মরেছে। মানুষ তো সবাই বুঝতে ভুল করছে, কিভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেটাই মাত্র আমি জানি। ডায়মন্ডে যখন আমার ভাইপো হাসপাতালে ভর্তি আছে, আমি ভাইপোকে তখন একটু একটু কথা বলতে পারছে ভাইপো। আমার ভাইপো তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে কোনোদিন আমার একটা গাছের একটা কুলে হাত দিতে দেখেছো ছোটবেলা থেকে? বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছি না, 2 নয় মরে ঝরঝর করে পানি ধরছে আমার ভাইপো। সেই বাচ্চাটাকে কিভাবে মেরে 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 ফেললো ওরা। মানুষ ওরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো? আমরা সুপ্রিম কোর্টে যাব। এই বলে আমি বক্তব্য শেষ করলাম।
বৃষ্টি হলেও প্রতিবাদ সভা চলবে, সবাই রাজি তো? এখন বলবেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয়, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আসলে এটা বৃষ্টি বা পানি নয়, এটা ঢোলা মানুষের চোখের জল। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বোরখা পরে আপনি মুসলমান দরদি সাজেন, যদি আপনার পুলিশের স্পাই থাকে একবার ঢোলাতে দেখে যান। ঢোলার মানুষের বুকে আগুন জ্বলছে। ডায়মন্ড হারবার মথুরাপুরে কাউন্টিং সেন্টারে ভোট লুট করে জেতা যায়, আরে ঢোলায় আমার যে ভাই আবু সিদ্দিককে খুন করে আইএসএফ কে শেষ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে যান, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনি চেষ্টা করেছিলেন আইএসএফ কে আটকানোর জন্য। আর আমার দলের চেয়ারম্যান বাগের বাচ্চার কিছুক্ষণের মধ্যে ঢুকছে। আমার পার্টি বলেছে আমাদের কাছে বোম নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে 5 টাকার কলম আছে। এই কলমের খোঁচায় রাজদীপ বাবু আপনার যে খাকি পোশাকটা আইএসএফ হাইকোর্টে জমা করবে, এই বার্তাটা দিতে চাইছি। কিন্তু আমার ভাইদের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে যে আগুনে প্রথম হাত দিয়েছিল, নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে 88 জনকে গ্রেফতার করেছিল, সেই রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আর হাঁটবেন না। উনি বুঝে গেছে আর একবারে যদি আমাদের দিকে হাত বাড়ায়, এরপরে ব্যালট বাক্স কালীঘাটে নিয়ে গিয়ে গুনতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে। সারা রাজ্যে গরিব মানুষের ভোট লুট হয়েছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোট লুট হয়েছে। ভাববেন না যে তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, ব্যালট বাক্স লুট করে ভোটাধিকারে ভাইপোকে 7 লাখ ভোটে জেতানো যায়, বাপি হালদারকে জেতানো যায়, 29টা এমপি কে পাঠানো যায়। কিন্তু এই গরিব খেটে খাওয়া মানুষের যে ভোট দিতে দিল না তৃণমূল কংগ্রেস, আগামী দিনে আমরা খাতায় কলমে 5 টাকার কলম দিয়ে বুঝিয়ে দেব মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, বামফ্রন্ট সরকার মধ্য গগনে চলছে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। আমার আজকে যে চাচা আছেন, যিনি সন্তানকে হারিয়েছেন, তার বুক ফাটা আর্তনাদ, তার চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফেরত দিতে পারবেন না। সেদিনকে আমরা রিজওয়ানুর রহমানের কথা ভুলে যাইনি। রিজওয়ানুর রহমান অশোক টুটির মেয়েকে ভালোবাসার অপরাধে সেদিনকে আমরা দেখেছিলাম এই রাজ্যের পুলিশ প্রধান ছিলেন জ্ঞানবন্ত সিং। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রাস্তায় নেমেছিলেন, আপনি বোরখা পরে রিজওয়ানুর পরিবারকে, রুকমানুর রহমানকে আপনি উপঢৌকন দিয়েছেন এমএলএ তৈরি করে, তার কমিশন গঠন হয়নি। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, রিজওয়ানুর পরিবার এখনো পর্যন্ত বিচার পায়নি। আমরা জানি এই মুখ্যমন্ত্রী আপনি বিচার দিতে পারবেন না। আপনি এই সংখ্যালঘু মানুষকে কখনো দুধেল গাই বলেন, আর ঈদের সময় আপনি বোরখা পরে আপনি নামাজ পড়ে নাটক করেন। এই বাংলার মানুষকে বলবো যে আইএসএফ এর জন্ম হয়েছে সংখ্যালঘু, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আমরা রাস্তায় আছি। আমরা প্রথম থেকেই বলেছি রাস্তায় আমরা প্রতিবাদ করব না, কিন্তু যখন দেখলাম এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিবাদী আনিসকে যখন ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল, তাকে মেরে ফেললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ।
আর আজকে আমার আবু সিদ্দিকী, তার অপরাধ ছিল সে আইএসএফ এর ঝান্ডাটা নিয়ে লোকসভা নির্বাচনে অজয় দাসের হয়ে প্রচার করেছিল, এটাই তার অপরাধ। আমি আসার আগে আমাকে আপনারা জানেন স্টুডেন্ট ফ্রন্টের নেতা রাকেশ বেরা প্রতিবাদের আর একটা নাম এই বাংলার শিক্ষা জগৎ। এই ওবিসি বাতিল করার দাবিতে তারা আবার রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে। রাকেশ আমাকে ফোন করে বলছে, দাদা দত্তপুকুর থানা আমার নামে এফআইআর করেছে। আমি বলছি আমার আবু সিদ্দিকী ভাইয়ের পরিবারের কাছে যাচ্ছি, আবার দত্তপুকুরে আসবো। রাস্তায় নেমেই প্রতিবাদ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুনে যান, রাস্তাই আমাদের একমাত্র রাস্তা, এই রাস্তায় থেকেই আমাদের প্রতিবাদের ঝড় তুলতে হবে। কিন্তু ভাই, আমরা আইন হাতে তুলে নেব না। এই তো পুলিশ যে খাকি পোশাক পরে আছে, 30,000 40,000 টাকা মাইনে, এদেরও পরিবার আছে, এদের পিছনে তাড়া করে আমাদের লাভ হবে না, ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ হবে না। আসল রাখুন, 2023 সালের প্রতিষ্ঠা দিবস, এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ধর্মতলায় করতে দেয়নি। সেদিন আমাকে পুলিশকে লেলিয়ে দিয়েছিল, আমাদেরকে লাঠি পেটা করতে করতে আমাদের 42 দিন জেল খাটিয়েছে। আইএসএফ কে শেষ করা যায়নি। আর ঢোলাতে যদি একজন আবু সিদ্দিকীকে মার্ডার করে, খুন করে যদি বলে আইএসএফটাকে তুলে দেব, আমরা সেই সাহস নিয়ে রাস্তায় নামিনি। আপনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, এই সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই নেমেছি। আপনি ভেবেছেন তৃণমূলের নেতারা পাগল হয়ে গেছে, জব কার্ডের টাকা দিল্লি থেকে বন্ধ করে দিয়েছে, তাই ওরা নতুন খেলায় নেমেছে। আইএসএ সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, তাই একটা আবু সিদ্দিকী, একটা আমার আনিস খান আর আমার ভাঙড়ের 3 জনকে খুন করে আমাদের আইএসএফ কে শেষ করা যাবে না। আজকে ঢোলা থানায়, আজকে আইসি কে বলবো, আপনার যদি কোনো স্পাই থাকে দেখে যান, যে হাজার হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে, তারা বিচার চাইছে। আর আমরা বলছি, আমাদের কাছে বোম নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে গোলাগুলি নেই, আমাদের কাছে 5 টাকার কলম আছে। আমার নওশাদ সিদ্দিকী বলেছে, আমার আব্বাস সিদ্দিকী বলেছে, আইনের পথে চলবে। আর এই আইনের মধ্য দিয়েই মানব বাবু, এই ঢোলা থানার আইসি মানস চ্যাটার্জি, শুনে রাখুন, এই 5 টাকার কলমেও খাকি পোশাকটা কিভাবে খুলতে হয় আমার আইএসএফ জানে, আমার নওশাদ সিদ্দিকী জানে, আমার আব্বাস সিদ্দিকী জানে। লড়াইটা তো সবে শুরু হয়েছে। আমরা ভেবেছে ভোট লুট করে আইএসএফ কে পরাজিত করেছে, হয়তো ভেবেছে আইএসএফ দলটা দূরবীন দিয়ে দেখতে হবে। মুখ্যমন্ত্রী, আপনার তো স্পাই আছে, একবার এই ঢোলা থানার পাশে দেখে যান, হাজার হাজার মানুষের রাস্তায় নেমে আপনারা বিচার চাইছে। আর এই বিচার শুধু হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে আমরা শেষ দেখে ছাড়বো, যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছে। আমরা শুধু এই কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার বুথে গিয়ে, আবার তৃণমূলের চোখে চোখ রেখে, তৃণমূল ভোট লুট করেছে, ব্যালট বাক্স লুট করেছে, গরিব মানুষের ভোটাধিকার লুট করেছে। মানুষের ভোট কিন্তু ব্যালটে যায়নি। আপনাদেরকে বলবো, তাই আবু সিদ্দিকীকে বাঁচিয়ে রাখতে হবে, আমার আনিস খানকে বাঁচিয়ে রাখতে হবে, ভাঙড়ের যে 3টে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে। আর উত্তর 24 পরগনার 2021 সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুর জামান চৌধুরী, তার স্ত্রীর পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল। এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে শওকত মোল্লা তৈরি করেছে, একটা শাহজাহান শেখ তৈরি করেছে। আমরা বলতে চাইছি যে আমরা আইনের পথেই বুঝে নেব। ভাইজানের পথ একটু করে দিন।
প্রত্যেকে বসুন, আপনারা বসুন। ভাইজান এসে গেছেন, ভাইজানকে আসার সুযোগ করে দিন। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আবু সিদ্দিকীর হত্যার প্রতিবাদে আমাদের এই লড়াই চলছে। আবু সিদ্দিকীর হত্যার দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আবু সিদ্দিকীর হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজদীপ সরকারের শাস্তি চাই। আবু সিদ্দিক হত্যাকাণ্ডে জড়িত যে সমস্ত দুষ্কৃতীরা আছে তাদের উপযুক্ত শাস্তি চাই। আবু সিদ্দিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইএসএফ লড়ছে। নওশাদ সিদ্দিকী রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। এই নওশাদ সিদ্দিকী রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। এই আবু সিদ্দিকীর খুনিদের শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। যে কথাটা বলছিলাম, এই পশ্চিম বাংলার আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে, এই পশ্চিম বাংলার প্রতিবাদের ভাষা সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল। একটা লোকসভা একটুখানি ভাই, আমি শেষ করব। আমার দলের চেয়ারম্যান বলবেন, আমি শেষ করব, একটু চুপ করুন। আমরা বারবার শৃঙ্খলার কথা বলছি। যে কথাটা বলছিলাম, যে কথাটা আবার বলছি, যে একটা লোকসভা নির্বাচন, একটা পঞ্চায়েত নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা যায়, ভাইপোকে 7 লাখ ভোটে জেতানো যায়, মথুরাপুরে বাপি হালদারকে জেতানো যায়, আর একটা আবু সিদ্দিকী ভাইকে খুন করে ভেবেছে আইএসএফ থেকে আলমারিতে তুলে দেবে। এত সোজা নয়। লড়াইটা রাস্তায় হবে, লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংখ্যালঘু ভাইদেরকে ধাপ্পা দিয়েছে, এই সংখ্যালঘু ভাইদেরকে দুধের গাই বলেছে, আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংখ্যালঘু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি পুলিশ মন্ত্রী। তাই এই কথাটা বলছি, তাই আমরা আইন হাতে তুলে দেব না। এই 5 টাকার কলম আমার দলের চেয়ারম্যান বলেছে, আমার দলের পৃষ্ঠপোষক বলেছে যে এই 5 টাকার কলমের খোঁচাতে এই রাজদীপ আর মানব চ্যাটার্জি খাকি পোশাকটা আর স্টারটা কিভাবে খুলে নিতে হয় আইনের পথে, সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদেরকে বলবে। তাই লড়াইটা আমাদের আবার বুথে যেতে হবে, বুথে গিয়ে আমাদের আবার লড়াই। এই কাগুজে বাঘ, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস কাগুজে বাঘ। এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই মানব বাবুরা, মানব চ্যাটার্জি, এই মানস চ্যাটার্জি আর এই রাজদীপ সরকার যদি 1 ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে, এই দক্ষিণ 24 পরগনা থেকে তৃণমূল দলটা উঠে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভয় নয়, লড়াইটা আমাদেরকে সামনের সারিতে থেকেই বুথে গিয়ে লড়াই করতে হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার আদিবাসী, দলিত, আমার খেটে খাওয়া শ্রমজীবী, আমার পিছিয়ে পড়া, আমার সংখ্যালঘু ভাইদের তাদের অধিকারের দাবি আমাদের বিধানসভায় পাঠাতে হবে। সেই
অঙ্গীকার নিয়েই আবু সিদ্দিকীর তার পিতার হাহাকার, তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না। আমার পার্টির রাজনৈতিক ইতিহাসে তারা শহীদ হয়ে থাকবে। তাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনে রাখুন, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আবু সিদ্দিকী ভাই তিনি অমর রহে, তিনি জিন্দা থাকবেন আমাদের মধ্যেই। আমরা তার পরিবারের পাশে থাকব। তার পরিবারের পাশে থেকে আইনের শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আবু সিদ্দিকীর পিতার বিচার যাতে পায় সেই লড়াইয়ে আমরা থাকব। আর একটা শেষ কথা বলি, মাঝে মধ্যে এই মিডিয়াগুলো দেখাতে চাইছে এই এখানে 10 জন আইএসএফ নেতা তৃণমূলে জয়েন করলো, ওখানে 20 জন নেতা তৃণমূলে জয়েন করলো। আমি এখানে গরুহাটাতে গিয়ে বসেছিলাম। গরুহাটা কবে বসে? রবিবার বসে। এই গরুহাটায় গরু ছাগল বিক্রি হয় রবিবারে। কিন্তু আপনাদেরকে বলছি আইএসএফ কে কেনা যাবে না। এই গরু ছাগলটা আসবে যাবে, কিন্তু আইএসএফই থাকবে। এই হাজার মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আবার আজকে আবু সিদ্দিকীর পরিবারকে আমাদের তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার মানুষ এসেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রুকবানুর রহমান তার বিচার পাইয়ে দিতে পারেননি, আপনি আনিস খানের বিচার পাইয়ে দিতে পারেননি, আপনি আবু সিদ্দিকীর বিচার দিতে পারবেন না। আমার দলের চেয়ারম্যান বলেছে এই 5 টাকার কলমই কাফি। তাই আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাইকে আর একবার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তিনি আমাদের মধ্যে হাজির। আমাদের প্রিয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান, ভাঙনের বিধায়ক এখন বলছেন আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ভাই, যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন। যারা প্রতিবাদ সভায় দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছেন তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজ করতে দিতে হবে একটু। আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দূরে কাছে নারী পুরুষ নির্বিশেষে, এবং সাথে সাথে দেখছিলাম একটু এগিয়ে আসার ওই বিল্ডিং এর সাথে অনেক স্কুল পড়ুয়ারাও আছেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য? আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে। যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আপনাদের জানতে হবে, আপনারা অনেকে জানেন, বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব। প্রশাসনের যদি 2-1টা পুলিশ খারাপ কাজ করে, আইন বহির্ভূত কাজ করে, তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না। তবে হ্যাঁ, তখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো, খারাপ বলবো যখন দেখবো প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট, যারা আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করেছে, একে যদি বাঁচানোর চেষ্টা করে, তখন আর কোন প্রশাসনকে ভালো কি খারাপ, তখন কিন্তু আমরা আর বাঁচবো না। আমরা এখনো সংযত আছি, আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে, যারা খুন করেছে, প্রশাসনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা এই বিচার পাবো। আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি, কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে
সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতেও পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যদি ডিস্টার্ব করে, রাতে এসে আবু সিদ্দিকের চাচাকে যদি ডিস্টার্ব করে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব। কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন তৃণমূলের কোন নেতা বা শাসকে যে আছে না কেন, কেউ আমাদের আটকে রাখতে পারবে না। তখন আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন বিচার ব্যবস্থাকে, প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিমকে ডেপুটেশন দিয়েছে। আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্য এটাই। আমার কাছে খবর আসলো সিআইডি সেজে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলে যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকেও বলে যাচ্ছি, এই সিআইডি সেজে হোক আর সিবিআই সেজে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসিয়ে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদেরকে বলবেন। সিআইডি আসতে পারে, কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিসখানকে যেমন ভুলছি না, গত বছরে পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম ঘুমাবো না। আমাদেরকে শপথ নিতে হবে। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খাই হোক, কোন শিকারী মুরার মতো হত্যা পুলিশ কাস্টডিতে, কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক, তার চাচা, এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন, তারা আইনি লড়াই করছেন। আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা গিয়েছেন, আইনি লড়াইটা করতে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে কোন না আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? আর একটা কথা, আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল, আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল। এটা কখনোই কাম্য নয়। এটা হতে পারে আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসনদেরকে বাঁচানোর জন্য। ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম, এই রাজদীপ সরকার না হালদার কি আছে, ওকে বাঁচানোর জন্য, কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে, তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভরে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এটা কোনোভাবেই কাম্য নয়। এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি, পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি। আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে, তাদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন, যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন
এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে, মা বাপ নির্বিশেষে ধোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে ভিডিও আমার কাছে এসেছিল, সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি কেউ ইট ছুঁড়েছে এই অভিযোগ আছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে, বাপ ভাইয়েরা একত্রিত হয়ে এই ডোলাশ্রম থানার সামনে প্রতিবাদ করছিল, তাদের মধ্যে থেকে একজনও এই অপকর্মের সাথে যুক্ত ছিল না। খোঁজ নিয়ে দেখুন আপনারা, ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল। তারপরে ডোলা থানা তড়িঘড়ি প্রায় 150 জনের নামে এফআইআর করেছে। এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, ডোলা থানার বড়বাবু সাহেব, এলাকার এসডিপিও সহ এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি, ওই 150 জনের মধ্যে একটা নিরীহ মানুষকে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে, তারপরে কি করতে হয় নওশাদ সিদ্দিকী দেখাবে, দেখে নেবো কি করতে হয়। কিন্তু সুযোগটা পেল তো 150 জনের নামে মিথ্যা মামলা করে দিল। এই সুযোগ দেওয়া যাবে না। সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে, আমরা খেলতে দেব না। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি, সাথে সাথে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো। আমি আপনাদের বলি, আপনারা শুনলে অবাক হবেন। আজকে আপনারা দেখছেন যে এখানে আইএসএফ এর ছেলে, আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা করে উঠলে উঠেছে। শুধু তাই নয়, আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে, কিন্তু তৃণমূলের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল। আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে, তাদের পাশে আমরা ছিলাম, তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দাস যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামলা লড়বো। কারণ আমরা বুঝি রাজনীতি উঠতে গিয়ে যারা অত্যাচারী, যারা বঞ্চিত, যারা নিপীড়িত, তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি। আর দুর্ভাগ্যের বিষয়, যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও বলি, আমি গত পরশুদিনকে গিয়েছিলাম কলকাতার বেলগাছিয়ার ওখানে। আপনারা জানেন কলকাতা বউবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে। ইরশাদ আলম নাম। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম। একটা বাড়ি 100 স্কয়ার ফুটের মধ্যে হবে, হয়তো তারও মনে কম হবে। সেখানে 4 জন থাকে, ওর ফুফু একজন থাকে, ইরশাদ আলমের স্ত্রী, একটা ক্লাস 5-এ পড়ে, তার মেয়ে ক্লাস 1-এ পড়ে, একটা ছেলে। এই পরিবার নিয়ে থাকতো, তাকে পিটিয়ে মেরে দিল। ভাবতে পেরেছেন? আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে ইরশাদ আলমের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। সারা রাজ্যে মব লিঞ্চিং হচ্ছে। বিগত 1.5 মাস যদি আমরা দেখি, কি 2 মাস যদি লক্ষ্য করি, সারা রাজ্যে প্রায় 14 থেকে 15টা ঘটনা ঘটেছে যেখানে পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা। কোনটা পুলিশ থানার কাছাকাছি, পুলিশ থানা স্টেশন থেকে 500 মিটারের মধ্যে, তো একটু দূরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার একটা কোনো মন্তব্য শুনলাম না। আমরা ভুলে যাচ্ছি না, আর আমি ভুলে যেতেও দেব না আপনাদের। যখন আনিসকে হত্যা করেছিল, এই ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে হয়েছিল। মমতা ব্যানার্জি দীর্ঘক্ষণ নীরবতা কাটিয়ে বলেছিলেন 14 দিনের মধ্যে না 15 দিন টাইম দিয়েছিলেন, এসআইটি গঠন করে দিচ্ছি, আনিস বিচার পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন সরকার সেই রকম সহযোগিতা করছে না, বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার, রাজ্য প্রশাসন তার পুলিশগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি, এখানে এই খুনের সাথে যারা যুক্ত
আরেকটা আপনার তথ্য দিয়ে যায়, যেহেতু সাব জুডিস ম্যাটার সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না, তাও আপনাদের বলে যাচ্ছি এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নয়, এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে। সময়ের সাথে তাদেরও ব্যবস্থা হবে, সেটাও সময়ের সাথে কোর্টে পড়ে উঠবে। তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে তারা মাদ্দিখান থেকে বেঁচে যাবে, অতটা সহজ নয়। মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল, ওই অফিসারের সাথে এসে বসে কারা গল্প ছিল, ওই এমএলএ বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে ওটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় গিয়ে গল্প করেছে, সমস্ত লোকেশন আমাদেরকে ট্র্যাক লোকেশন আমাদেরকে বলে দেবে। তাই এগুলো হবে ব্যবস্থা, একটাও ছাড় পাবে না। পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি, পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি, তৃণমূল অঞ্চল সভাপতি হতে পারেন আপনি, আপনার ডেজিগনেশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি। আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন, কখন থানায় গিয়ে সে বখরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করব। সাব জুডিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে, এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না, তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না। কি বলছি বুঝতে পারছেন তো? কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না, আমাদেরকেও জেগে থাকতে হবে। আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন তিনিও ভাববেন, তাহলে আমরা ভুলে যাচ্ছি না একটার পর একটা বিষয়ে। আপনি জানেন হয়তো জানেন না, আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম। অসমের এক ছেলে ফাইজান নাম, তিনি এতে এসেছিলেন আইটিআই খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল, তাকেও খুন করা হয়েছিল। আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না, প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা, মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের চিন্তা ভাবনা। আর আপনাদের একটা কথা বলি, এই সব যে ঘটনা ঘটছে দেখছেন না, ইসরাত আলমকে পিটিয়ে মারলো, আপনার নিউ টাউনে কি মন্ডল নাম ভুলেছে 22 বছরের একটা যুবক, তাকে পিটিয়ে মারলো, এই থানায় ডেকে নিয়ে এসে এই অত্যাচার করে পিটিয়ে মারলো। আপনাদের বলি এইগুলো কিন্তু একটা, আস্তে ভাই আস্তে, যে যেতে চাইছে তাকে যেতে দাও। এই ধরনের এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটা আগামী দিনে যাতে মা ঘর থেকে বার হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায়, স্ত্রীরা বোঝায়, বাপেরা বোঝায়, বাপ তোর যাওয়ার দরকার নাই, গেলে হয়তো ক্ষতি করে দেবে। আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে, এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ ওয়েতে এই ধরনের মার্ডার গুলো এরা করছে। কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় রাজনৈতিক পক্ষকে কাজে লাগানোর চেষ্টা করছে, তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই বলবো যারা উপস্থিত হয়েছেন, এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন আমাদেরকে। আগামী দিনে যদি আপনাদেরকে খুব তাড়াতাড়ি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা কি কোন ব্লক, মথুরাপুর 1 নম্বর ব্লকের গুটি কয়েক মানুষ আজকে উপস্থিত হয়েছে। প্রয়োজনে প্রয়োজন নয়, আগামী দিনে সারা রাজ্যে যেভাবে গণহত্যা চলছে, গণপিটুনি চলছে, এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে, পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা কাটাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আমার প্রশ্ন এখান থেকে আপনাদের কাছে রাখতে চাই, রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে, যিনি পুলিশ মন্ত্রী আছে, তার কাছে রাখতে চাই যাদের নামে এফআইআর হয়েছে
এফআইআর এর কপিতে যাদের নাম আছে সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন? এর জবাব কিন্তু ভোলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষের কাছে মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দিতে হবে। ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি কোনো শব্দই খরচ করেনি, কোন শব্দই মুখে খরচ করেনি। মানে বুঝতে পারছেন তো, তিনি চাইছেন এই ধরনের হোক, একটা দুটো হলে কি হবে? আমি কোড আনকোড বলছি, মুসলমানরা ভয় পেয়ে যাবে। কোড আনকোড বলছি, আদিবাসীরা ভয় পেয়ে যাবে। কোড আনকোড বলছি, দলিতরা ভয় পেয়ে যাবে। আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পারবে। আমাদেরকে ভয় দেখানো হয়, গুজরাটের কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট, উত্তরপ্রদেশ, অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারার ঘটনা আজকে নতুন নয়, গত বছরের কথা বলছি। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 4 জন এই ধরনের পুলিশের হাতে নির্যাতিত মারা গেছে বলে এই অভিযোগ আছে। গত বছরে তাদের পরিবারের লোকজনকে দেখে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে। 1 বছর হয়ে গেল, কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো সজাগ হন, সতর্ক থাকবেন, প্রস্তুত নেন। আগামী দিনে এই শিকারি মোড়ার মতো কোন ছেলেকে আমরা হতে দেব না। আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোন ছেলেকে হতে দেব না। আগামী দিনে বিদ্যুৎ মন্ডলের মতো কোন ছেলেকে আমরা হতে দেব না। আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেটে খাচ্ছি, যাতে মাথা তুলে থাকতে পারি, তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব। হবে তো নাকি? আমরা পারবো না আমাদের ব্যবস্থা করে নিতে? আমরা পিছিয়ে বর্গের মানুষ, আমাদের উপর অত্যাচার নামাচ্ছে কোনোভাবেই আমরা মেনে নেব না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, যে কি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবেন। একটা শান্তিপূর্ণ আন্দোলন, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভাকে মুহূর্তের মধ্যেই কুলুষিত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ ঠুকে থাকে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে, সর্বপ্রথম তাকে কি বলবে? আপনি কোথা থেকে আসছেন? আর মোবাইলটা অন করতে পারবেন তো? হ্যাঁ, মোবাইলটা অন করবে, বলবেন কি বলছেন বলুন, আইডি কার্ড দেখান। দেখাতে পারবেন? বলবেন তো একদম। আর যে আইডি কার্ড দেখাতে পারবে না, তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানি দিয়ে তালা মেরে আমাদেরকে জানাবেন। আমি আপনাদের বলছি, আমি একজন বিধায়ক, তো আমারও আইডি কার্ড আছে, তো দেখুন আমি নিয়ে ঘুরছি সাথে করে। দেখো খারাপ হয়ে গেছে, এটাকে আমি ঠিক করতে দিই। বুঝতে পেরেছেন? আমি বিধায়ক, আমাকে সাথে নিয়ে ঘুরতে হয়। বুঝতে পারছেন? তাহলে আমি যদি বিধায়ক, আমি যদি আইন তৈরি করার মধ্যে 294 জনের মধ্যে আমি একজন, আমি যদি আইন তৈরি করি, যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে, যারা আইনের বাস্তবায়ন করে, সে বেটারা ঘুরবে না কেন? তুমি সিআইডি হয়েছো, সিআইডি সেজে এসেছো, চমকাতে এসছে। এই চমকানো ধমকানো দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া, এটা মনে রাখবেন। আপনাদের বলে যাচ্ছি, আপনাদের জন্য আমি 42 দিন জেল কেটেছি, আর আপনাদের জন্য 420 দিন জেল কাটার জন্য প্রস্তুত আছি। কিন্তু কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না। আমার অপরাধটা কি? আমি দলিত মায়ের হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি মুসলিমের হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি আদিবাসী হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি পিছিয়েবর্গী হিন্দুর হয়ে কথা বলি। ওইটাই আমার অপরাধ না। আমি এই অপরাধ 100 বার করতে প্রস্তুত আছি, যদি আপনারা আমার সাথ দেন। বুঝতে পেরেছেন? ভয় পাবেন না, মাথা তুলে বাঁচবেন। মাথা কারো কাছে হেট করবেন না, কাউকে মাথা বিখিয়ে দেবেন না। দেখুন, আপনাদের বলে যাই, এই গণতন্ত্রের, এই ডেমোক্রেসির সব থেকে মজার কি জানেন? সব থেকে মজা কি জানেন? 2019 সালের পর থেকে যারা স্লোগান দিয়েছিল কি আপকি বার 400 পার, তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে। বুঝতে পারছেন তো? এটা গণতন্ত্রের সব থেকে বড় মজা। গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আজকে যারা সংখ্যার যারা গরম দেখাচ্ছে, কালকে তারা নিচে চলে আসবে, আপনি কালকে উপরে চলে যাবেন। তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কটা বাজে? আমাদের
আমাদের ঢোলার অঞ্চল সভাপতি ফারুক ভাইকে কি করেছিল, একটা পাড়ার ঝামেলা হয়েছে, পারিবারিক ঝামেলা, আমাদের অঞ্চল সভাপতিকে ধরে জেলের মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটিয়েছে। কিছু অসুবিধা হয়েছে? সে কোথায়? ফারুক ওঠো। কিছু অসুবিধা হয়েছে? আমি আপনাদের বলি, আমি নিজে জেল খেটে এসেছি তো, হ্যাঁ, জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের, একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার। ভয়টা কেটে যাবে। জেলের ভয় দেখাই তো আটকে রাখতে পেরেছিল। তো আপনাদের এখানে উপস্থিত যারা আছেন, আমি প্রত্যেককে বলে যাচ্ছি, অন্যায় আপনারা করবেন না, আইন হাতে তুলে নেবেন না, সংবিধান বিরোধী কাজ করবেন না। আপনার জিম্মেদার আমি হলাম, আপনার হয়ে লড়াই আমি করব। তারপরে যদি অন্যায় ভাবে মিথ্যা ভাবে আপনাদের নামে মামলা দেয়, সে ঢোলা থানা হোক আর যেই হোক, আপনাদের বলছি প্রয়োজন আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়েছে মালা পরিয়ে আপনাদের বাড়ি পৌঁছাবো। যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয়, সুপ্রিম কোর্টে যাবো, যে মামলা করব। তবে একটা কথা বলছি, এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব। ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো, মিথ্যা মামলা কতদিন চলবে? জামিন তো করিয়েছি, 2 বছর 3 বছর পরে মামলা কি হবে? ডিসমিস হয়ে যাবে। ফারুক ভাই কি হবে? অন্যায় করেনি তো, বেইজ্জত বাড়ি হয়ে যাবে, অর্থাৎ খালাস হয়ে যাবে, কোনো মামলা থাকবে না। তারপরে কি আমরা ছেড়ে দেবো? আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন করালাম, দিনের পর দিন ডেট পড়লো, যখন আমরা উকিল লাগালাম, সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল দাদা দিদির কথা শুনে, তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো? আবার যে করেছিল সেই নাকি গরু চোরের আসামি বলছে। দেখ, সেই বিষয়ে আমি যাচ্ছি না, আপনাদের বলে রাখছি। আমি আবারও বলছি আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজের মাধ্যমে যতজন শুনছে স্বজন তাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। আর এই 2 লোককে বলে যাচ্ছি, কেন চাচা আর বাপ্পাকে, যদি আমার সাথে থাকে, আমাদের কথা মতো যদি চলে, আমি আপনাদের বলে যাচ্ছি, শুধু ওই থানার অফিসাররা নয়, যারা যারা যুক্ত আছে সব বেটাকে জেলের ভাত খাওয়াবো এবং শাস্তির ব্যবস্থা করব। আমি বলে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি, যাতে আগামী দিনে কারো বাড়ির ছেলেকে না এই ধরনের হয়। আর একটা কথা বলে যাই, আপনারা শুনুন, জানতে হবে আপনাদের, জানেন আপনাদের জানতে হবে, জামিন করিয়ে দেবে বলে প্রায় 2 কেস হালকা করে প্রায় 2 লক্ষ টাকা চেয়েছে। বাড়ির একে তো সোনা চুরি হয়েছে, ওদের টাকা পয়সা চুরি হয়েছে, বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না, এখন চটকটাও বলে বলা হবে হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে, ছাড় 1 ইঞ্চি হবে না। আমরা দেখেছিলাম গত 2 বছর আগে মালদাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল। পুলিশের কাছ থেকে আমরা পাবো কি? নিরাপত্তা। পুলিশের কাছ থেকে আমরা কি পাবো? যে আমাদের নিরাপত্তা দেবে, আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে। যারা শোষণ করছে তাদের ধিক্কার নিন্দা জানাচ্ছি। যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি, এবং তাদের ডিএ যাতে বাড়ে তার জন্য লড়াই করছে। সর্বোপরি এখানে আপনাদের বলে যাই, এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয়। এই আন্দোলন যেমন কোর্টে গিয়ে হচ্ছে, আইনের মাধ্যমে আন্দোলন হচ্ছে, পথে ঘাটে যেমন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আগামী দিনে বিধানসভায় করতে হবে, জবাব ওখানে দিতে হবে। যারা এসেছেন শান্তিপূর্ণভাবে এসেছেন, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়, আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নেন। ওটা পৌঁছে বলে দেবে। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন 22 তারিখে কোর্টের ডেট আছে, ওখানে কি হচ্ছে সেটার প্রতি যেমন আমরাও নজর রেখেছি, পশ্চিম বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সেরাও নজর রাখছে। আমরা যেমন 22 তারিখের পরে কলকাতাতে আমরা আপনাদের ডাক দেব, ঠিক একই ভাবে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন যারা আছে,
তারাও ঐক্যবদ্ধ হচ্ছে, তারাও বিভিন্ন জায়গাতে এই বিচারের দাবিতে তারাও ডাক দেবে বলে আমাকে জানাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আমরা ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা ন্যায়ের পক্ষে থাকা যে সমস্ত যারা আছেন তাদের ডাকে আমরা সাড়া দিয়ে সেই প্রতিবাদ সভাগুলোকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পাঠাবো এবং দ্রুত যাতে এই আমাদের আবু সিদ্দিক হালদারের খুনিরা শাস্তি পায় তার ব্যবস্থা আমরা যেমন কোর্টের কাছ থেকে চাইবো, ঠিক আমরাও জনমানুষেও সেটাকে তুলে ধরবো। আস্তে আস্তে যারা এসেছেন এখান থেকে বিদায় নেন। সবাই শান্তিপূর্ণভাবে যেভাবে এসেছিলেন সেভাবে সবাই ধীরে ধীরে বাড়িতে চলে যান। রাস্তায় বিশৃঙ্খলা করবেন না, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না, মঞ্চে কেউ উঠবেন না। প্রেসের বন্ধুরা যারা বাইট নেবেন নিচে থেকে বাইট নেবেন, মঞ্চে কেউ উঠবেন না। আর একটা ঘোষণা, এখানে আমাদের শহীদ আবু সিদ্দিক হালদারের বাড়ির সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেন। পুলিশের সর্বোচ্চ কর্তারা আমাদের কথা দিয়েছিলেন তাদের কাছ থেকে যে ঘুষ বাবদ টাকা পয়সা জিনিসপত্র নেওয়া হয়েছে সেগুলো ফেরত দেওয়ার কথা। সেগুলো যদি ঠিকঠাক মতো ফেরত না দেয় আমরা আমাদের এক সপ্তাহ পরে আবার আলাদা কর্মসূচি ঘোষণা হবে সেই জিনিসগুলো আদায় করার জন্য। কি আপনারা সবাই হাজির হবেন তো? আবার ঠিক আছে, সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন। আস্তে আস্তে ভাই বিদায় নিন। সাংবাদিক